রাত্রিবেলায় মা খেতে দিয়েছেন, আমরা খেতে খেতে বাবা বলতেন তোর সৎসঙ্গ উৎসব কেমন হলো। আমি আঙুল তুলে এরকম করে বাবাকে বললাম, তুমি জনার্দন মুখার্জিকে বলেছ আমাকে পাবলিকলি ইনসাল্ট করতে, এরকম করেছিলাম। বাবা ওখানে বসে আমার সম্পূর্ণ আকৃতি অবয়বটা দেখেই বললেন, তোর তো শালা মাটির ঠ্যাংই নাই, তুই তো আকাশে উঠতেছিস। হ্যাঁ, তুই তো আকাশে উঠতেছিস শালা, আমার পরিচয়, আমার বাড়ি, আমার খাওয়া, আমার পরিচয় দিয়ে তোর মানুষের সাথে মেলামেশা। জনার্দন তোর চেয়ে বয়সে ছোট না বড়, আমি অক্রোধী, আমি অমানিক করছি। শালা মানুষের লেখাপড়া শিখলে পরীক্ষা দেওয়া লাগে, তোর পরীক্ষা দীক্ষার থেকে হলো কবে? তুই যে দীক্ষা নিলি, শত অনুজ্ঞা পাঠ করিস, তোর পরীক্ষা হলো কবে? আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লোভ জিতে বসি, এইসব পরীক্ষা নিবি কিটা? এখনই দাঁড়ায় আঙুল তুলেছিস আমার দিক। এরকম ঘরের মধ্যে বসে কথাবার্তা বলছি, বাবার কাছে প্রচুর লোকজন, প্রচুর প্রচুর মানুষ। এবার মাকে চা আনতে বলেছেন, একটা টুল ওখানে বসেছিল, আমাকে মা চা নিয়ে আসছেন, টুলটা দরজায় আসা যাওয়ার পথে আমি পাটা দিয়ে টুলটাকে সরিয়ে দিয়েছি। বাবা একবার তাকে দেখলেন, দেখার পরে বললেন যে কী করলি? আমি টুলটা সরিয়ে দিলাম। ওখানে মা আসবে তো ট্রেতে করে চা নিয়ে, আমাকে তখন বললেন, তুই যেখানে বসে আছিস আমি যদি এই চৌকি থেকে ঠ্যাং দিয়ে বলি তুই একটু সরে বস, তোর কেমন লাগবে? আমি ভালো লাগবে না। টুলটার কেমন লাগবে? ওটা তো টুল। আরে যে একটা টুলকে সম্মান করতে পারে না, সে ভবিষ্যতে বড় হয়ে ঠাকুরের দিব্য জীবন বহন করে একটা মানুষকে সম্মান করবে। সে একটা মানুষকে সম্মান করবে যে একটা টুলকে সম্মান করতে পারে না। আজকে যার স্মৃতিকে উপলক্ষ করে এই অনুষ্ঠান, তিনি আমার পূজনীয় ঋত্বিক দেবতা, ঠাকুরের অবিভাজ্য অত্যাজ্য এক লীলা সঙ্গী, তার নাম গোবর মজুমদার। 1919 সালে পাবনা জেলায় তিনি অবতরণ করেছিলেন। 1989 সালে কলকাতা থেকে তিনি অনুকূল গৃহে প্রত্যাবর্তন করেছেন। এই দীর্ঘ সময়কাল এতক্ষণ বসে আমার অগ্রজ, আমার প্রণম্য বিশিষ্ট বাগ্মী প্রবর অধ্যাপক অরূপ রঞ্জন প্রধানদার সাথে কথা বলছিলাম। যারা ঠাকুরের বাণী সাহিত্য আলোচনা মালা প্রত্যক্ষ করেন, দেখবেন আলোচনা প্রসঙ্গে দীপরক্ষী, প্রতুল দীপ্তি, জীবন দীপ্তি, যতগুলো অধ্যায় আছে, কোথাও কোনো জায়গায় একটি পাতাতেও গোবর মজুমদারের কোনো নাম নেই, আমি দেখিনি। অথচ গোবর মজুমদার এবং শ্রী শ্রী ঠাকুরের যে প্রশ্নোত্তর পর্ব, সেখানে লেখা আছে প্রশ্ন, জনৈক ব্যক্তি, তার নাম নেই। কোনো অজ্ঞাত অদৃশ্য কারণে বলতে পারবো না। তাকে চেনেন না সৎসঙ্গ আন্দোলনে এমন কোনো ব্যক্তিও নেই। হিমায়তপুর থেকে দেওঘরের দীর্ঘ পথে তার নাম শোনেননি, তাকে চেনেন না এমন কোনো মানুষও নেই। কিন্তু তার কোনো নাম নেই, কোথাও নাম নেই। আমি জিজ্ঞাসা করেছিলাম অনেককে, প্রয়াত বাণী লেখক দেবীপ্রসাদ মুখার্জিকে, প্রয়াত বাণী লেখক প্রফুল্ল কুমার দাসদাকে, রেবতী মোহন বিশ্বাসকে, কোথাও নাম নেই। আছে দুটি জায়গায়, কুমারকৃষ্ণ ভট্টাচার্যের মহামানবের সাগর তীরে আর মণিলাল চক্রবর্তীদার একটা দুটো জায়গায় নাম আছে, খুব অনুল্লেখিতভাবে নামটি আছে। এই কথাটা উল্লেখ করছি এই কারণে, আমরা সবাই বললাম কিছুক্ষণ আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা সঙ্গী গোবর মজুমদার। আমি যতটুকু ঠাকুরের সান্নিধ্য পেয়েছি, সামীপ্য পেয়েছি, যতটুকু তার কাছে থাকার সুযোগ সন্দর্শনের সৌভাগ্য স্বীকৃতি আমার হয়েছে, আমি ওনার মুখে কখনো কোনো আনসায়েন্টিফিক শব্দ শুনিনি। বরঞ্চ আমরা ক্যাজুয়ালি অনেক শব্দ ব্যবহার করি যেগুলো প্রায়শই ভুল উচ্চারণ করি। যেমন একটা
বদ অভ্যাস, আমরা কথাটা সব সময় ব্যবহার করি, এটা আমার বদ অভ্যাস। ঠাকুর একে সাপোর্ট করেননি, ঠাকুর একে সাপোর্ট করেননি। ঠাকুর বলেছেন অভি মানে সামনের দিকে, বাস মানে বাস করা, সত্তাকে অগ্রগণ্য করে সত্তা সাপেক্ষে যেখানে থাকা তাকে তিনি অভ্যাস বলে চিহ্নিত করেছেন। যার কথা বললাম, প্রণম্য দেবীপ্রসাদ মুখোপাধ্যায় জিজ্ঞেস করছেন যদি কারো বদ অভ্যাস থাকে, শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন তাহলে বলতে হয় অভ্যাস তার সংজ্ঞা বিচ্যুত হয়ে গেল। অভ্যাস কখনো বদ হয় না, অভ্যাস তার সংজ্ঞা হারিয়ে ফেলল। এইরকম প্রত্যেকটি শব্দকে নিয়ে যিনি নতুন করে মার্গ উন্মোচন করেছেন। যেমন একটি শব্দ, যে শব্দটি বেদে উচ্চারণ হয়েছে, বেদের পাতা আমরা উচ্চারণ পাই। আমার শ্রদ্ধেয়, আমার অগ্রগণ্য, আমার বরিষ্ঠ ব্যক্তিত্ব প্রজ্ঞাতা বসে আছেন, ঊর্জা শব্দটি আমরা বেদে ব্যবহার হতে দেখেছি, ন ঊর্জে দধাতানা। তার পরবর্তীকালে এই শব্দটি ব্যবহার হয়েছে, মহর্ষি পাণিনি ব্যবহার করেছেন। তারপরে দীর্ঘদিন আস্থা করে পড়েছিল এই শব্দ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এই শব্দটিকে নানানভাবে ব্যবহার করেছেন। ঊর্জা, ঊর্জনা, ঊর্জি, ঊর্জিতপা বহুভাবে ব্যবহার করেছেন। সুতরাং বাংলা সাহিত্য শব্দের ক্ষেত্রে এই একটিমাত্র ব্যক্তিত্বকে আমি দেখেছি, প্রাচ্য দেশে যার শব্দকে ব্যবহার করার জন্য 4খানা অভিধান রচনা করা হয়েছে। পাশ্চাত্যে আরও অনেকে আছেন, কিন্তু প্রাচ্য দেশে ঠাকুর ছাড়া আমার এখনও জানা নেই। এই এমন একজন ব্যক্তিত্বের কাছে যে কোনো শব্দকে নিয়ে ছেলে খেলা করার সুযোগ আসে না, ঠাট্টা মস্করা করার সুযোগ আসে না। সেই কারণেই লীলাসঙ্গী কথাটা আমি ব্যবহার করছি। তার কাছে শিখেছি এটি লি এবং লা, লি এবং লা থেকে লীলা কথাটা উচ্চারণ হয়েছে, গ্রহণ এবং আলিঙ্গন। তার মহাজীবনকে যখন আমরা প্রত্যক্ষ করি 1888 14ই সেপ্টেম্বর থেকে 1969 26শে জানুয়ারি ভোর 4:55 পর্যন্ত, এই যে দীর্ঘ পথ পরিক্রমা করতে করতে যখন প্রত্যক্ষ করি, তখন দেখেছি অনেকেই তার কাছে এসছেন, তাকে গ্রহণ করেছেন, আলিঙ্গন করেছেন। তার পরের শব্দটা হচ্ছে সঙ্গী। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন সঙ্গ কথাটা এসছে সঞ্চ থেকে, মানে আসক্ত হওয়া, রঞ্জিত হওয়া। তাহলে তাতে আসক্ত এবং রঞ্জিত হয়েছেন অনেকেই রঞ্জিত হয়েছেন, কিন্তু তার পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে সেই ক্রমাগতিকে আমরা আর প্রত্যক্ষ করতে পারি না, যা আমার অগ্রজ প্রতিম বরেণ্য বাগ্মী প্রবর অধ্যাপক অরূপদা কিছুক্ষণ আগে আমাদের কাছে বললেন যে পারিবারিক যাজনের খুব অভাব, যার ফলে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব সৎসঙ্গ আন্দোলনের কিংবদন্তি ব্যক্তিত্বের পরবর্তী প্রজন্মকে আমরা এখন আর প্রত্যক্ষ করতে পারি না, অথবা প্রত্যক্ষ করতে পারলেও আদর্শকে বহন করতে দেখি না। আদর্শ এই অর্থে বলছি, ঠাকুর নিয়ত সর্বক্ষণের কর্মী হওয়াটাকে পছন্দ করেছেন। হোল টাইম ওয়ার্কার যাকে বলে, মানুষই সম্পদের ওপর দাঁড়িয়ে তিনি জীবন অতিবাহিত করতে বলেছিলেন। তার কর্মীবৃন্দের কাছে এই তার প্রত্যাশা, ভিক্ষা ছিল যে মানুষের কাছ থেকে ভিক্ষা নিয়ে মানুষই সম্পদের আহরণের মধ্য দিয়ে একজন আসক্ত রঞ্জিত ব্যক্তি তার পরিবারকে রঞ্জিত করে তুলে কোনো চাকরি, ব্যবসা, বাণিজ্য না করে মানুষই সম্পদের ওপরে দাঁড়াবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থেকে সৎসঙ্গ আন্দোলনে এরকম সংখ্যা এখন হাতে গুনতে পারা যায়, নেই বললেই চলে। ঠিক এই অর্থে বলা যেতে পারে যার নাম অনুকূল সাহিত্যে আলোচনামালায় কোথাও নেই, তিনি এক এবং অদ্বিতীয় ব্যক্তি, যিনি অর্থের ওপরে বসেছিলেন, যিনি অর্থ বৈভব বিষয়কে হাতের মুঠোর মধ্যে নিয়েছিলেন। তার গুরুতে আসক্ত এবং রঞ্জিত হয়ে তিনি তাকে প্রত্যাখ্যান করে ওই ভিক্ষাবৃত্তিকে অবলম্বন করে তার পরিবার এবং প্রজন্মকেও তিনি সেই কাজে অগ্রণী হতে দেননি, মানুষই সম্পদের ওপরে দাঁড়াবার মার্গকে উন্মোচন করে দিয়েছিলেন। এই অর্থে যদি আশীর্বাদ বলে কিছু থেকে থাকে,
এই অর্থে যদি তার দয়া বলে কিছু থেকে থাকে, দয়া মানে রক্ষা করা, দয় ধাতু। যদি আশীর্বাদ মানে তার অনুশাসনকে অনুশীলন এবং অভ্যাস করবার কোনো বিজ্ঞান প্রকরণ থেকে থাকে, একথা তো নিঃসন্দেহে বলা যেতে পারে যে গোবর মজুমদার সে এক এবং অদ্বিতীয় ব্যক্তি, গোবর মজুমদার সে এক এবং অদ্বিতীয় অস্তিত্ব, গোবর মজুমদার সে এক এবং অদ্বিতীয় লীলা সঙ্গী, যেখানে সাহিত্য তাকে বরণ করলো কিনা, স্বীকার করলো কিনা, প্রণাম করলো কিনা, পরিচয় করলো কিনা, তার থেকেও অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি প্রাসঙ্গিক মানুষ তাকে মনে রাখতে পেরেছে কিনা, মানুষ তাকে গ্রহণ করতে পেরেছে কিনা, তার প্রজন্ম, তার পরিবার তাকে বহন করে আচরণ চরিত্র দীপ্তির মধ্য দিয়ে মানুষের ভেতরে জনমনে গণ উদ্বোধন করতে পারছে কিনা। প্রসঙ্গক্রমে একটা ছোট্ট প্রসঙ্গ বলবো আমি। পারিবারিক যাজনের কথা বললেন অরূপদা। আমার স্মৃতিধার্য বইয়ের মধ্যে শীর্ষেন্দুদার অনুপ্রেরণায় আমি লিখেছি, সৎসঙ্গের সবচেয়ে বরণীয় ব্যক্তিত্ব, অত বড় বাগ্মী এখনও আমার চোখে পড়েনি, যার সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন জনার্দন আমার মধ্যাহ্ন গগনে সূর্য, যার সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলছেন জনার্দনের জিহ্বায় সরস্বতী, যার সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলছেন জনার্দন সৎসঙ্গের টর্নেডো, এই জনার্দন মুখোপাধ্যায়। বহুদিন, একদিন নয়, বহুদিন একসাথে সময় কাটিয়েছি, বহুদিন। একদিন আমার বাবা জনার্দনদাকে বললেন যে জনার্দনদা, ডাক্তার তার নিজের পরিবারের চিকিৎসা করতে পারে না, উকিল তার নিজের মামলা লড়তে পারে না, শিক্ষক তার নিজের ছেলেপুলেকে পড়াতে পারে না, আপনি একটা কাম করবেন তো? বললো কি? আমার এই ছেলেটাকে একটু ধোপার মতো কেচে ইস্ত্রি করে দেবেন। জনার্দনদা আমাকে জানালেন যে প্রলয়, একটা অনুষ্ঠানে যাব, তুমি যাবে? বললাম হ্যাঁ যাব। ওনার মতো মানুষের আহ্বান, আদেশ আমার কাছে একটা স্বর্গপ্রাপ্তির মতন। এই প্রথম জনার্দনদার সাথে গাড়ি করে গেছি। এখন আর সেটা নেই, যোগদা আশ্রম, এখন যোগদা আবাসন হয়েছে টবিন রোডে। অমূল্যদা ছিলেন ওখানকার একজন ভালো বিখ্যাত কর্মী। জনার্দনদা এসে মঞ্চে এসে বললেন যে অমূল্য, প্রলয় 15 মিনিট বলবে। অমূল্যদা পাশ থেকে বললেন, কেন সময় নষ্ট করছেন, ওনাকে বলতে দিয়ে আপনার জন্য লোক অপেক্ষা করছে। তখন তিনি বললেন, তাহলে তুমি বলো, আমি ফিরে যাই, তোমার এত উন্নতি হয়েছে তা তো আমি বুঝতে পারিনি। তখন না বলুন। জনার্দনদার আদেশে আমি 15 মিনিট বলেছিলাম। আমার এখনও আমার মেমোরিকে আমি রিকল করলে আমি স্পষ্ট অনুভব করতে পারি খুব ভালো বলেছিলাম। কিন্তু জনার্দন মুখোপাধ্যায়দের মঞ্চে দাঁড়িয়ে আঙুল তুলে আমাকে আইডেন্টিফাই করে প্রকাশ্যে এমন অসম্মান, লাঞ্ছনা এবং অপমান করলেন, আমার চোখ দিয়ে টস করে মঞ্চে জল পড়ছিল। তারপরে যখন গাড়িতে গিয়ে বসেছি, তখন অমূল্যদা একটা খাম দিচ্ছে আমাকে, আমি এরকম করে হাত বাড়িয়েছি, আমি জানি না কি। উনি গাড়িতে অসংখ্য লোক ঘিরে আছে, উনি আমাকে বললেন, তোমার বাবা কি হাবাতে পরিবারের? তোমার লজ্জা করে না? তুমি কিছু জানো না, হাত বাড়িয়ে খাম নিচ্ছ, এটা কি উপার্জনের আখড়া? আর দ্বিতীয় প্রশ্ন গালিগালাজ করলেন। 112 নম্বর সাউথ সিটিতে যখন তিনি নামলেন, নেমে দরজাটা বন্ধ করে কাঁচটা নামানো ছিল, এরকম করে ঝুঁকে আমাকে বলছেন, প্রলয় অসাধারণ বলেছ, আমি খুব তৃপ্ত। আমি মেলাতে পারছি না, আমি হিসাব মেলাতে পারছি না, আমি হাঁ করে তাকিয়ে আছি। উনি বললেন, কি করব বলো, তোমার বাবা আমাকে আদেশ করেছে আমার ছেলেকে ধোপার মতো কেচে ইস্ত্রি করে দিতে, তাই এটা করলাম, তোমার বাবার আদেশ পালন করলাম। আমার সমস্ত রাগটা ঘুরে বাবার ওপরে গিয়ে পড়ল। আজকে যার স্মৃতি তর্পণ, লীলা সঙ্গী, পারিবারিক যাজন কাকে বলে। রাত্রিবেলায় মা খেতে দিয়েছেন, আমরা খেতে খেতে বাবা বলতেন, তোর সৎসঙ্গ উৎসব কেমন হলো? আমি আঙুল তুলে এরকম করে বাবাকে বললাম, তুমি জনার্দন মুখার্জিকে বলেছ আমাকে পাবলিকলি ইনসাল্ট করতে? এরকম করেছিলাম। বাবা ওখানে বসে আমার সম্পূর্ণ আকৃতি অবয়বটা দেখেই বললেন, তোর তো শালা মাটির ঠ্যাংই নাই, তুই তো আকাশে উঠতেছিস। হ্যাঁ, তুই তো আকাশে উঠতেছিস, শালা আমার পরিচয়, আমার বাড়ি, আমার খাওয়া, আমার পরিচয় দিয়ে তোর মানুষের সাথে মেলামেশা। জনার্দন তোর চেয়ে বয়সে ছোট না বড়, আমি অক্রোধী, আমি অমানিক করছি। শালা মানুষের লেখাপড়া শিখলে পরীক্ষা দেওয়া লাগে, তোর পরীক্ষা দীক্ষার থেকে হলো কবে?
তুই যে দীক্ষা নিলি, শত অনুজ্ঞা পাঠ করিস, তোর পরীক্ষা হলো কবে? আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিতে বসি, এইসব পরীক্ষা নিবি কিটা? এখনই দাঁড়ায় আঙুল তুলেছিস আমার দিক। আমি এক মুহূর্তে আমার দীক্ষার ভাগবত লগ্ন থেকে সেই সময় পর্যন্ত ক্রোনোলজিক্যাল পরিক্রমা করে বাবার পাটা যে এরকম করে ধরতে গেছি, বাবা আমাকে বলে, এই শালা এটে হাত দিয়ে ঠ্যাং ধরিস না, সদাচার বিঘ্নিত হবি না, এটে হাত দিয়ে ঠ্যাং ধরে না, সব করা লাগবে, বুঝেছিস, সব করা লাগবে সতর্কতা সচেতনতার সাথে। এই বলেই তিনি বললেন, আমি যখন মঞ্চে অভিনয় করি, ওখানে লাইট জোন আছে, লাফ দিয়ে আবেগে ওখানে যাওয়া যায় না, তাহলে অন্ধকারের মধ্যে পড়ে যাব, লোকে মুখ দেখতে পারবে না। লাইট জোনকে মেমোরিতে রাখা লাগবে। মিউজিক যে হচ্ছে, মিউজিকের আবহর সাথে কণ্ঠস্বরের আবহ ঠিক রাখা লাগবে, তবে গা অভিনয়। তা তুই এঁটে হাত দিয়ে আবেগে আমার ঠ্যাং ধরাবি, তোর ক্ষমা চাওয়া হবে নি, সদাচার পালন করা হবে না। ঠাকুর বলতেন যে একসঙ্গে সব দিক অ্যাচিভ করা হচ্ছে প্রফিটেবল রান। এটা যদি পারিবারিক যাজন তখনই হয় যখন সেই চরিত্র কারো চরিত্রের মধ্য দিয়ে জীবন্ত হয়ে ওঠে। হ্যাঁ, ইয়েস, গৌর মজুমদার, নিঃসন্দেহে বলতে হয় গৌর মজুমদার, যার জীবনের ভেতর দিয়ে আমরা 4টি ভাই প্রত্যক্ষ করেছি। আমরা 4টি ভাই সকাল থেকে রাত্রি পর্যন্ত এই জীবনকে প্রত্যক্ষ করেছি। এরকম ঘরের মধ্যে বসে কথাবার্তা বলছি, বাবার কাছে প্রচুর লোকজন, প্রচুর মানুষ। এবার মাকে চা আনতে বলেছেন, একটা টুল ওখানে বসেছিল, আমাকে মা চা নিয়ে আসছেন, টুলটা দরজা আসা যাওয়ার পথে আমি পাটা দিয়ে টুলটাকে সরিয়ে দিয়েছি। বাবা একবার তাকে দেখলেন, দেখার পরে বললেন যে কী করলি? আমি টুলটা সরিয়ে দিলাম। ওখানে মা আসবে তো ট্রেতে করে চা নিয়ে, আমাকে তখন বললেন, তুই যেখানে বসে আছিস, আমি যদি এই চৌকি থেকে ঠ্যাং দিয়ে বলি তুই একটু সরে বস, তোর কেমন লাগবে? আমি, ভালো লাগবে না। টুলটার কেমন লাগবে? ওটা তো টুল। আরে, যে একটা টুলকে সম্মান করতে পারে না, সে ভবিষ্যতে বড় হয়ে ঠাকুরের দিব্য জীবন বহন করে একটা মানুষকে সম্মান করবে। সে একটা মানুষকে সম্মান করবে যে একটা টুলকে সম্মান করতে পারে না। এই হচ্ছে পারিবারিক যাজন। যখন জীবনকে প্রত্যক্ষ করি, জীবনকে দেখি, ধ্যান কীরকম আমরা বুঝতে পারি না। ঠাকুরের কাছে একদিন বসে আছি, অক্ষয় স্মৃতি বাড়িতে আমি জনার্দনদা বাবা একসাথে থাকি। রাত্রিবেলা জনার্দনদা বাবা হাউজের ম্যানদের ধ্যান নিয়ে কথা বলছে। আমি আমার স্মৃতিধার্য বইয়ের মধ্যে লিখেছি, যদি আপনাদের ধ্যানের সহায়তা করে আমার শ্রম সার্থক হবে। আমি দেখলাম যে ধ্যান তো আমি করি না, এরকম করে বসে ইষ্টভৃতি করে উঠে পড়ি, আমি তো ধ্যান করি না। ঠাকুরের সামনে 1 হাত দূরে, চোখে 1 হাত দূরে বাবার সাথে গিয়ে বসেছি। ঠাকুর, বাবা, হাউজার ম্যানদা, জনার্দনদা সব কথা বলছে। আমি ভাবলাম এর চেয়ে বড় সুযোগ আর হবে না। পরমপিতা বসে আছেন, সোজা এরম করে বসে চোখ বন্ধ করে ধ্যান করছি। একজনে ধ্যান করে নি, এত বাবা অনেকক্ষণ গল্প করবে, বসে একটু ধ্যান করে নি। যেই চোখ বন্ধ করে ধ্যান করছি, এখানে তখন জুলপি ছিল, বাবা বাঁ হাত দিয়ে আমার ডান দিকে জুলপিটি এরম করে টান দিয়েছে। উফ বলে এরম করে উঠেছি, উঠে এরম করে হাত দিয়ে এরম করে তাকিয়ে বাবার দিকে তাকিয়েছি। বাবা কানের কাছে মুখটা নিয়ে এসে চাপা স্বরে বলছে, হারামজাদা, বুড়া হয়ে গেছে, জ্যান্ত মানুষ, বেশি দিন পৃথিবীতে টিকবি ননে, একদিন পৃথিবীর নিয়মেই একদিন মারা যাবে, সেই দিন এখানে একটা পাথরের মূর্তিকে ছবি বসায় রাখবি। এখন পরাণ ভরে সামনে বসে রূপ দেখে নে, যেদিন থাকবি ননে সেদিন শালা চোখ বন্ধ করলেই এমন জীবন্ত দেখতে পাবি, তখন ধ্যান করিস, এখন ধ্যান করতেছিস কি? আমি হাঁ করে বাবার দিকে তাকিয়ে, গালে এরম করে করে তাকিয়ে ভাবছি, ইগো কি জিনিস, ইগো কি সাংঘাতিক। কেউ দেখলো কি না, আমার অসম্মান হচ্ছে কিনা ওই বয়সে। এরকম করতে করতে আমি চারিদিকে তাকিয়ে দিকে সবাই ঠাকুরের দিকে তাকিয়ে, ঠাকুরের দিকে তাকিয়ে দেখি ঠাকুর এই কোনোইটা হাঁটুর ওপরে দিয়ে আমার দিকে ঝুঁকে দমকে দমকে হাসতে, প্রেম করে হাসতে হাসতে খুব অস্ফুট স্বরে বললেন, বুঝবে পারিছিস? সেদিন বুঝতে পেরেছিলাম, সেদিন বুঝতে পেরেছিলাম ধ্যান করতে হয় কেমন করে, চিন্তনে, মননে, আচরণে, চলনে, চরিত্রে ধ্যান করতে হয়। চোখ বুজে ধ্যান করা যায় না। আমি ধ্যান করছি, আচরণ যদি তাকে বহন না করে, আমার বাক্য, ব্যবহার, পরণ, পরিচ্ছদ, পোশাক, চরিত্র যদি তার সাথে কথা না বলে, তাকে ধ্যান বলা যায় না, ওকে মর্কট ধ্যান বলে। ধ্যান আমরা সবাই করি কেমন? আজকে গোবরগঞ্জের কথা বলছি, আমি পারিবারিক যাজনের কথা বলছি। আমি আমার মা বাবার কাছে বসে কথা বলছেন, ওই 12:30টার সময় প্রত্যেক দিন আসেন, কথা বলেন,
খবরের কাগজ পড়েন, উনুনে একটা কিছু চাপিয়ে এসছেন মা। আর মা যখন উঠে চলে যাচ্ছেন, মার পায়ে লেগে কাপের হ্যান্ডেলটা ভেঙে গেছে। বাবা চৌকিতে শুয়েছিলেন, এরকম করে উঠে দেখলেন কাপটা গড়াগড়ি খাচ্ছে, হ্যান্ডেলটা ভেঙে গেছে। আমার বাবা খুব অস্ফুট স্বরে বলল, এই শালা, একেবারে হাউসে চলন, হর্ষের দীর্ঘই জ্ঞান নেই, কপালের উপরে চোখ। মা কিছু বললেন না, মা চলে গেলেন। তারপরে আমাদের ল্যান্ড ফোনটা বাজছে, বাবা দৌড়ে গিয়ে ফোনটা ধরবার সময়, দুটো দরজা তো, বাবার বুকে একটা দরজার পাল্লা লেগে দাম করে শব্দ হয়েছে। বাবা ফোনে কথা বলে আবার এসে চৌকিতে শুয়েছেন। মা এরকম করে বাবার কাছে দাঁড়িয়ে বলছে, আমার না হয় কপালের ওপরে চোখ, আমার না হয় হর্ষের দীর্ঘই জ্ঞান নেই, হাউসে চলন, তুমি তো ঠাকুরের ঋত্বিক, তোমার তো চোখের জায়গায় চোখ। আমি একটা কাপের হ্যান্ডেল ভেঙেছি 10-12 টাকা দাম, বাজার থেকে এখনই কেনা যাবে, তুমি যে দরজায় বাড়ি খেলে বুকের পাঁজরের হাড় যদি ভাঙতো কী হতো বলো তো দেখি। বাবা তখন উঠে বসে বলছে, তোমার হাত পিছনে কেন? মা যেই এরম করেছে হাতে খুন্তি। বাবা তখন বলছে, এই শালা, মানুষে ধ্যান করে না কয় কে রে, হ্যাঁ? আমি যে তখন তোমাকে ওইটুকু কথা বলেছি, তুমি খুন্তি নাড়তিছ আর মনে মনে আমার পিন্ডি চটকাচ্ছ, একটা সুযোগ পাই মুখে ঝামা ঘষে দেবো। আরে আমাদের তো ঝামা ঘষা মুখ বলেই পরমপিতার দীক্ষা গ্রহণ করে সংশোধন এবং বিনির্মাণের চেষ্টা করছি। আমাদের তো ঝামা ঘষা মুখ। হয়তো আমার নিয়ন্ত্রিত ভাষা নয়, হয়তো আমার পরিশীলিত মার্জিত ব্যবহার নয়। তুমি তো আমার স্ত্রী, তুমি যদি আমাকে গ্রহণ না করো, তুমি যদি আমাকে অনুভব না করো, তাহলে আমার আর তোমার বাক বিতণ্ডা আমাদের ছাওয়াল পাওয়ালের মধ্যে কি ভাব তৈরি করবে। আজকে আমার ক্রান্তদর্শী বইয়ের মধ্যে লেখার চেষ্টা করেছি আমি। ঠাকুর অনুকূল চন্দ্র নারীর নীতি, নারীর পথে বইয়ের মধ্যে উল্লেখ করছেন, নারীর উগ্র ব্যবহার, বিশ্রী ভাষা, খারাপ সত্তা বিরোধী আচরণ হয়তো পুরুষ অ্যাবজর্ব করে, কিন্তু কি হয় ভেতরে মন উন্ড হয়, সেখানে কি হয় আলসার হয়ে যায়। আলসার, ডক্টর সিগমন্ড ফ্রয়েড এ বিষয়ে আলোচনা করেছেন। এর মনের মধ্যে আলসার হয়ে যায়, সেই আলসার ভবিষ্যতে গিয়ে আমার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে ভয়াবহ অবস্থার সৃষ্টি করে তোলে। আজকে এখানে দাঁড়িয়ে অরূপদার সামনে, অরূপদাকে বলছি, আমি দেখেছি আমার বাবাও ধমক করেছে অরূপদা, অনেক ধমক করেছে, আপনাকেও প্রকাশ্যে ধমক করেছে, উৎসব মঞ্চে ধমক করেছে। আজকে আমার বা অরূপদার ক্ষমতা নেই দুজনে 70 অতিক্রম করে গিয়ে এই সৎসঙ্গে আমাদের যারা নিজেদের বাড়ির ছেলেপুলে সৎসঙ্গী, আমাদের পরমাত্মীয়, তাদের প্রকাশ্যে ধমক করবার ক্ষমতা আমাদের নেই। আমরা উন্নত হয়েছি না অবনত হয়েছি বলতে পারবো না। আমাদের যজনশীলতা আমাদের ক্রমবর্ধমান করেছে না অবক্ষয়ের দিকে নিয়ে গেছে বলতে পারবো না। কোনো আশ্রম, আমার অভিজ্ঞতায় বলে, কোনো আশ্রম, কোনো প্রতিষ্ঠান, কোনো সংঘ, কোনো সংগঠন কোনো ব্যক্তি নির্মাণ করতে পারে না। সংগঠন কি করবে? 3টে জিনিস আমার কাছে চাইবে, ম্যান, মানি, মেটেরিয়াল। ম্যান, মানি, মেটেরিয়াল, এই 3টে জিনিস আমার কাছে চাইবে। সে ম্যান কি করে বিনির্মিত হবে, মানুষ কি করে উন্নত হবে, সংগঠনে দেখার সময় নেই। তা যদি হতো তাহলে ঋত্বিক আন্দোলন আজকে কুরিয়ার সার্ভিসের মতো মানুষের বিবাহ, শিক্ষা, পরিবার, সংস্কৃতি, সংরক্ষণ, আমাদের বয়স্ক ছেলেমেয়েকে নিয়ে বিয়ের জন্য ভাবতে হতো না। আমরা জন্ম থেকে নিরামিষ শেষে করতে পারতাম। এখন ভয় পাই আমরা নিরামিষ খাওয়াতে বাড়ির মেয়েকে, বিয়ে দেওয়ার জন্য পাত্র পাবো কিনা। আজকে ঋত্বিক আন্দোলন নির্দ্বিধায় বলতে হয় ফেল করেছে, নির্দ্বিধায় বলতে হয় কোনো সংগঠন ঋত্বিক আন্দোলনকে গুরুত্ব দিয়ে ভাবেনি। আজকে বলতে হয় নির্দ্বিধায়, নিঃসংকোচে বলতে হয় ইষ্টভৃতির যে অর্ঘ্য, তার ভুল ব্যবহার এবং প্রয়োগ হচ্ছে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে ইষ্টভৃতির ব্যবহার প্রয়োগ, কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠান, কোনো আশ্রম তার বিহিত সম্যক সদর্থক ব্যয় এবং ব্যবহার করেননি। আমরা একে ফান্ড হিসেবে, রেভিনিউ হিসেবে কালেক্ট করি, আমরা একে ফান্ড হিসেবে ট্রিট করি, পবিত্র ভাগবত অর্ঘ্য হিসেবে দেখি না। আজকে বলতে দ্বিধা নেই, যত নতুন সংগঠন হয়েছে বিকৃতির বিরুদ্ধে আন্দোলন করে, ঠাকুর নিজে হিমায়তপুরে উচ্চারণ করেছিলেন, আমি ভোটে হেরে গেলাম। কেন? অ্যালাউন্স প্রথা প্রবর্তন করে। একটা সংগঠন দেখাতে পারবেন না যারা মাসোহারা ভাতা অ্যালাউন্স দিচ্ছেন না, কোনো সংগঠন দেখাতে পারবেন না।
তার মানে ঠাকুরকে জেতাবার আগ্রহ কোনো প্রতিষ্ঠানের নেই, এটা ধ্রুব সত্য। ঠাকুরকে অবিকৃতভাবে জনমনে নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা বাসনা নেই, ওটা লেকচার। জনার্দন দা বলতেন, লেকচার অলওয়েজ ফর আদার্স, নট ফর মিসেলফ। ওটা বক্তৃতা মানুষের জন্য, আমার জন্য নয়। এখানে ব্যতিক্রম গোবর মজুমদার, এখানে ব্যতিক্রম গোবর মজুমদার, যিনি কোনোদিন কোনো ভাতা গ্রহণ করেননি। এখানে ব্যতিক্রম গোবর মজুমদার, যিনি কখনো আনডিউ প্রিভিলেজ কোনো অর্গানাইজেশন থেকে গ্রহণ করেননি। এখানে ব্যতিক্রম গোবর মজুমদার, তিনি প্রত্যেককে সেই শিক্ষা দিয়েছেন যাতে কোনো রকম আনডিউ প্রিভিলেজ কোনো অর্গানাইজেশন থেকে আমাদের গ্রহণ করতে না হয়। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে উপসংহার পর্বে এতগুলো কথা কেন বললাম? আমার কাছে যারা বসে আছেন তারা আমার পরিবারের মানুষ। আমার বউ নেই, আমার 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 সন্তান সন্ততি নেই, আমার আমার ছেলেপুলে নেই, আছে আছে সৎসঙ্গ আছে, আছে সৎসঙ্গের ছেলেপুলেরা আছে, আছে সৎসঙ্গের পরিবার আমার কাছে আছে। আমি কোনো তোয়াজ তোষণ করা পছন্দ করি না, আমি কাউকে বাহবা প্রশংসা দেওয়া পছন্দ করি না। আমি পছন্দ করি দুর্যোগের মধ্যে ফেলে দেওয়া, আমি পছন্দ করি কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, আমি পছন্দ করি সংকট এবং সমস্যার মধ্যে আছড়ে ফেলে দেওয়া, সাঁতার দিয়ে সেখানে চলে আসুক। সেই চরিত্র একদিন ঠাকুরকে বহন করবে, ব্যক্তিত্ব একদিন ঠাকুরকে বহন করবে। সেই যজনশীলতার জন্য আমি উন্মুখ হয়ে তাকিয়ে আছি। জপ করতে হবে, জপ করতে হবে, যজন করতে হবে, তাহলে সংগঠন লাভবান হবে, নতুন অক্সিজেন আসবে, নতুন হিমোগ্লোবিন আসবে, নতুন করে একটা প্রাণ সঞ্চার হবে সংগঠনে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে, আজকের এই সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে আমার এই প্রার্থনা সবার কাছে। আর দুর্যোগ যদি আসে ঘাবড়াবেন না কেউ। আমি অনেক দুর্যোগ অতিক্রম করেছি, ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সাংগঠনিক জীবন থেকে অনেক দুর্যোগ অতিক্রম করেছি। আমি অনেক অনেক সংকট সমস্যাকে মোকাবিলা করেছি। আমার পাশে, ডাইনে, সামনে কাউকে আমি পাইনি, একজনকে পেয়েছি, তার নাম পরমপিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই কথাটি বলে আমরা পূর্ণাঙ্গ প্রার্থনায় যাব। ঋত্বিকাচার্য, পূজনীয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, খুব মন দিয়ে শুনবেন আর ভরসা রাখবেন, খুব মন দিয়ে শুনবেন আর ভরসা রাখবেন, প্রত্যয় রাখবেন, নগদানগদি মিলিয়ে নেবেন। ধারবাকি কারবার এখানে নেই, কোনো ধারবাকির কারবার নেই। ঠাকুর অনুকূল চন্দ্র ঋত্বিকাচার্যকে ডাক দিয়ে বলছেন যে, কেষ্টদা, আপনার ছাওয়াল পণ্ডিত কি সাঁতার জানে? বলো না, ওকে সাঁতার শেখানো, সাঁতার শেখানো হলো। বেশ কিছুদিন পার হওয়ার পর বলছি, ওয়েক সাঁতার শেখাইছেন? বলে হ্যাঁ। সাঁতার কাটবের পারে? বলে হ্যাঁ। কি করে শেখালেন? ওই কোমরে গামছা লম্বা করে গিট দিয়ে বেঁধে একটু দেই দাবড়ায়, আবার টান দিয়ে নিয়ে আসে। বাহ, খুব ভালো। ডাক দেন তো। পদ্মায় তখন জোয়ার, ছোট পদ্মায় তখন জোয়ার এসছে। ঠাকুর বাঁধের পাড়ে বসে পণ্ডিতকে ডাক দেন, এসছে, ঝাঁপাতে কন। ঝাঁপালো, আগায় যা, আগায় যায়, আরও আগায় যায়, আরও আগায় যায়, আগেই যাচ্ছে, আগেই যাচ্ছে। কৃষ্ণ তো ভয় পাচ্ছে, উনি বারবার তাকাচ্ছেন, বলছেন ও ও ও এতটা সাঁতার কাটতে পারে না, ওখানে খুব জোয়ার, তুই আগা। ঠাকুর গুরুত্ব দিচ্ছে না, তুই আগা, আরও আগা। আগাতে আগাতে এমন একটা জায়গায় গেছে যেখানে প্রচুর স্রোত, সেখানে ভুরভুরি কাটছে। তখন কেষ্টদার অপেক্ষা না করে ড্রাইভ দিয়েছে জলে। পণ্ডিতদার হাত ধরে, চুলের মুঠি ধরে টান দিয়ে পাড়ে তুলে নিয়ে এসছে। ভেজা কাপড়ে বাবা ছেলে দাঁড়িয়ে, ঠাকুর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলছেন, কেষ্টদা, আপনি উয়ের কেডা হন? বললেন বাবা। আঙুলটা এরকম করে বললেন, সামান্য বাপ। হ্যাঁ, শালা সামান্য বাপ। দেখেন তো দেখি, শালা সামান্য বাপের ছাওয়ালের জন্য টান কিংবা দেখেছেন? ঝাঁপ দিয়ে পড়েছে এই সামান্য টানের জন্য। আমি আপনার ঘরের কিনা হই? তখন কেষ্টদা বলছেন, আপনি পরমপিতা, বিশ্বপিতা। কেষ্টদা, আপনারা যখন ওই পণ্ডিতের মতন ভুরভুরি খান, সংকটে পড়েন, তখন যে পরমপিতা, বিশ্বপিতার যা কন, সেই যে টান দিয়ে চুলের মুঠি ধরে আপনার ঘরের পাড়ে টেনে তুলবে না, এই বিশ্বাস এবং নির্ভরতার অভাবের জন্যই আমরা দুর্যোগ এবং সংকটকে অতিক্রম করতে পারি না। তাই বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় জিনিস, বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সৎসঙ্গ আন্দোলনে
আমাকে প্রণম্য শীর্ষেন্দু মুখোপাধ্যায় আজকে উদ্বোধন করার কথা ছিল, থাকার কথা ছিল। আমি ওনাকে বাড়িতে বলেছি সৎসঙ্গ বুদ্ধিজীবীদের খুব গুরুত্ব দেয় না, সৎসঙ্গ আন্দোলনে বুদ্ধিজীবীর খুব গুরুত্ব নেই। অনেক বুদ্ধিজীবী আমি দেওঘর থেকে দেখতে দেখতে এসছি, অনেক বুদ্ধিজীবী দেখেছি, বুদ্ধিজীবীর গুরুত্ব সৎসঙ্গে দেয় না। কেন? বুদ্ধির মধ্যে হ্যাঁও আছে নাও আছে। ঠাকুর বুদ্ধিকে গুরুত্ব দেয়নি, গুরুত্ব দিয়েছেন কাকে? তিনি বারবার বলেছেন এবার নাংলা মানুষ দিয়ে বৈতরণী পাড়ি জমাবো। যাদের নাম নেই, যশ নেই, খ্যাতি নেই, প্রতিষ্ঠা নেই, যোগ্যতা নেই, পরিচিতি নেই, অর্থ নেই, তাদের দিয়ে তিনি এবার বৈতরণী পার ঘটাবেন। কি দরকার? তাদের হাতে অস্ত্র কি? বিশ্বাস। তাই তিনি বলেছেন বিশ্বাসের মতো আর সিদ্ধি নেই। বিশ্বাস বিস্তার এবং চৈতন্য আনতে পারে। বিশ্বাস করো, ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলেছেন যা চাও তাই হবে। আজকের এই বিশ্বাসের স্থন্ডিলে আমরা সবাই দাঁড়াই। কে আসলো, কে আসলো না, কে বড় হলো, কে ছোট হলো, কার টাকা থাকলো, কার বুদ্ধি থাকলো, কার প্রতিষ্ঠা থাকলো, এই আনহেলদি কম্পিটিশন যেন আমাদের সত্তাকে স্পর্শ না করে। বিশ্বাস এক এবং অদ্বিতীয় আমাদের অস্ত্র, তাকে নিয়ে আমরা এই বৈতরণী পাড়ি জমাবো। আপনারা যারা এই দুর্যোগের মধ্যে বর্ষণ ক্লান্ত সময় উপস্থিত হয়েছেন, আপনাদের জয় জয়কার হোক। আমরা এখনই আমাদের সমবেত পূর্ণাঙ্গ বিনতি প্রার্থনা শুরু করতে যাচ্ছি।